আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। এবার রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন আজকের শিল্পী ডক্টর তাপস দত্ত। বড় করে নেওয়া হচ্ছে আজকে আরেকজন শিল্পী আমাদের প্রদীপ সর্দার, ডক্টর প্রদীপ সর্দার। শুরু করছি আজকে সঙ্গীত ডক্টর তাপস দত্ত, ডক্টর প্রদীপ সর্দার। আজ আমাদের নিবেদন সুরে ও কথায় শ্রাবণ মাস এলেই যেন প্রকৃতির বুক জুড়ে নেমে আসে এক নীরব বিষাদের সুর। আকাশ ভরে ওঠে মেঘে, বাতাসে ভেসে আসে বৃষ্টি গন্ধ। মনে হয় প্রকৃতিও যেন আজ স্মরণ করছে তার এক প্রিয় সন্তানকে। আজ বাড়ছে শ্রাবণ। বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাসে এক চিরস্মরণীয় দিন। বাংলা ভাষা তথা সমগ্র বিশ্বের এক অনন্য কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনে আমাদের দৃষ্টির অন্তরালে চলে গিয়েছেন। কিন্তু সত্যি কি তিনি চলে গেছেন? বোঝায় না। আমরা যখন কোনো শিশুর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনি, যখন কোনো সকালবেলায় বিরবী উদয়ের সঙ্গে বিরবী গান বেজে ওঠে, যখন কোনো একাকী মুহূর্তে তার কবিতার লাইন আমাদের কোনো সাহস যোগায়, তখন মনে হয় তিনি আমাদের মধ্যেই আছেন। আমাদের ভাষায়, গানে, অনুভবে, আমাদের প্রতিদিনের জীবনযাপন। আমাদের আজকের এই উপস্থাপনায় সেই চিরন্তন রবীন্দ্রনাথকে জানাই শ্রদ্ধা ও প্রণাম। সেই পরম গুরুকে আমরা স্মরণ করি গান। কবি গুরুকে আমরা অনেকে অনেকভাবে দেখি, ভাবি। তেমন আমাদের একজন কুমার কিশোর রায়চৌধুরী অনেকদিন আগে ওনাকে ভেবে একটা গান লিখেছিলেন, ওনাকে পরম গুরুকে আখ্যা দিয়েছিলেন। তো আমি ওনার গানটা দিয়ে আজকে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার চেষ্টা করছি। হে পরম গুরু, হে পরম গুরু, হে পরম গুরু, হে পরম গুরু, কৃপাঞ্জলি চরণে তোমার অঞ্জলি
ধারা তুমি জীবনের করুণা সাগরে নিজের শোভিলা তোমার অঞ্জলি চরণে অঞ্জলি তোমার সর্বলীলা চরণে তোমার কৃপাঞ্জলি চরণে তোমার অঞ্জলি তোমার
হাজির হয়েছি। এত সুন্দর সুন্দর সঙ্গীত পরিবেশনার পরে হয়তো ভালো লাগবে না, তবু একটু চেষ্টা করে দেখছি। আজকে রবি ঠাকুরের 85তম প্রয়াণ দিবস, 22শে শ্রাবণ। আমার কবিতার নাম 22শে শ্রাবণ। আজ 22শে শ্রাবণ, রবি ঠাকুরের প্রয়াণ দিন। 80 বছরে বিদায় নেন কবিগুরু চিরনবীন। শোক সাগরে ভাসিয়ে দিয়ে কোটি কোটি ভক্তকুল, অচিন দেশে পাড়ি জমান বাংলা ভাষার বুলবুল। কেটে গেছে এত বছর, তবুও আছেন হৃদয় জুড়ে। দেখান পথ সঠিক, যেটা সামনে এসে মাটি ধরে। ট্রেডমার্কা বড় চুলের আলখাল্লা দিয়ে গায়, ভাবুক চোখ, লম্বা দাড়ি, টুপি মাথায়। একেই জানি বিশ্বগুরু, অন্য কারুর মানি না। সাজসজ্জায় করলে নকল, কাউকে রবি ভাবি না। নোবেল চুরির দেশে এমন জন্মেছিলেন লরিয়েট, ভাবতে গিয়ে লোক লজ্জায় মাথাটি যায় হয়ে হেঁট। যারা প্রাদেশিকতায় অন্ধ হয়ে বাংলা ভাষার নিপাত চান, সর্বজনীন রবি ঠাকুর তাদের মুখে চর কষান। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সারমিন রহমান, আমাদের এখানে যারা আবৃত্তি শিল্পী ছিলেন, রুমা প্রামাণিক, আমরা রুমা দিয়েই বলি। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর তাপস দত্ত, প্রদীপ সর্দার। আমাদের সঙ্গে এইমাত্র কবিতা আমাদের শোনালেন স্বরচিত। আমাদের ব্লক প্রশাসনের তরফ থেকে যারা আমাদের সহযোগিতা করেছেন, আমাদের এখানে আছেন সাংবাদিক বন্ধুরা, আমার প্রিয় কয়েকজন ছাত্রছাত্রী যাদের সঙ্গে আমার এই 22শে শ্রাবণের মাধ্যমেই পরিচয়। আমি অঙ্কুরের নামটাই মনে আসছে, যাকে আমি প্রথমে সাব ডিভিশনে এসে পবিত্রচাঁদ কলেজে অনুষ্ঠানের সময় থেকে অঙ্কুর প্রায় আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত হয়ে গেছে। আজকে ওর ডিসার্টেশন আছে, কিন্তু তার মধ্যেও ও এসছে এবং ওর বন্ধুরাও এসেছে। আমার লোকপ্রসাদ প্রকল্পের শিল্পীরা আছে, আমার অফিসের সর্বক্ষণে যারা আমার সঙ্গে একই সঙ্গে আমার কলিগরা আছে, আমাদের সাউন্ডে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত আছেন এখানে আজকে প্রত্যেককে। এবং আমি আশা করব তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গে এইভাবেই যেন তারা যুক্ত থাকেন এবং আমাদের এই প্রত্যেকটা প্রচেষ্টাকে, সরকারি প্রচেষ্টাকে তারা সফল করে তোলেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং নমস্কার। ধন্যবাদ মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক প্রদীপ বিশ্বাস মহাশয়কে। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব আমাদের ভারতের জাতীয় সঙ্গীত বাজারের মধ্যে দিয়ে। অনুরোধ করছি প্রত্যেকে একটু উঠে দাঁড়াবেন। এবার আমাদের জাতীয় সঙ্গীত এবং তার কাজও সমালোচিত হয়েছে। কাজ সমালোচিত হয়েছে শান্তিনিকেতন প্রতিষ্ঠা নিয়ে, বিশ্বভারতীর পরিকল্পনা নিয়ে। শান্তিনিকেতনে প্রথাগত যে বিদ্যা চর্চা, শুধু সাবজেক্টিভ দৃষ্টিভঙ্গি নয়, শুধু পাঠগত জগৎ নয়, শিশু মনের বিকাশ প্রয়োজন। বাঙালি জাতি শুধু নয়, ভারতীয় শুধু নয়, তার বাইরেও মানুষ হিসেবে যে মানুষের পরিচয়, সেই আত্মপ্রতিষ্ঠার কারণে যখন শান্তিনিকেতনের বীজ বপন করছেন, রবীন্দ্রনাথ সমালোচিত হয়েছেন তীব্রভাবে। রবীন্দ্রনাথ সঙ্গীত বিদ্যাকে সেখানে প্রচলন করার কথা ভেবেছেন, নাট্য, অভিনয় সমস্ত কিছুকে শিক্ষার অঙ্গ বলে ভাবছেন। ম্যাডাম যেমনটা বললেন, বৃক্ষরোপণ এবং প্রকৃতির সঙ্গে যে মানুষের ওতপ্রোত একটা যোগাযোগ, তার সঙ্গে যে কোনোভাবেই বিচ্ছেদ হয়ে মানুষের কোনো আলাদা অস্তিত্ব থাকতে পারে না, এটা তিনি বারবার করে বুঝেছেন। যে কারণে প্রকৃতির সঙ্গে অনুষঙ্গ রেখে তিনি শিক্ষা ব্যবস্থা, শিক্ষাঙ্গন এবং ছাত্রদের জুড়ে দিতে চেয়েছেন। রবীন্দ্রনাথ সমালোচিত হয়েছেন। রবীন্দ্রনাথের কাছ থেকে আমি কি শিখেছি এবার একটু সংক্ষেপে বলে শেষ করি, কারণ এই তাৎপর্য ব্যাখ্যার ধৃষ্টতা সত্যিই আমার নেই। কি বলবো, কতটুকু বলবো।
বলবো, একটা সভায় এটা বলার কথা নয়, এটা সারাটা জীবনের একটা চর্চা, নিরন্তর সাধনা। এবং আমি মনে করি যে রবীন্দ্রনাথ মানে শুধুমাত্র 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ নয়, রবীন্দ্রনাথ প্রতিদিনের ভোর। আমরা যারা অভিভাবক তারা যেন বাচ্চাকে রাইমস পড়ানোর আগে রবির বাংলা ভাষায় লেখা ছড়াগুলো বলি, কবিতাগুলো বলি, শুধু কবিতা কেন, আর অনেক কিছু। আমি বলার কেউ নই, আমি সবটাই রবিকে ঢাল করেই বলছি। এবার যেটা বলার, যে রবির কাছ থেকে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে বিনয়। রবীন্দ্রনাথ যখন তীব্র সমালোচিত হচ্ছেন, বারবার তার লেখাজোখাকে আহত করা হচ্ছে, অনেক তথ্য দিতে পারি, সময় তাতে চলে যাবে, আজ থাক, অন্য একদিন কথা হবে। রবীন্দ্রনাথ লিখে যাচ্ছেন বিনয়ের সঙ্গে। এবং আজকে যে স্মরণ করছি রবীন্দ্রনাথকে, এত বছর পেরিয়ে গেছে, জন্মের 150টা বছর অতিক্রান্ত, আজকে 85তম প্রয়াণ দিবস, তারপরেও একটা মানুষকে এত রকম ভাবে দেখা, এখানেই তো প্রশ্ন কেন? কারণ তার কাজ, তার সাহিত্য, আর আরো যা কাজ সেটা হচ্ছে, এত বললাম যে বিনয় 1913 সালে কাজের দ্বারা, চর্চার দ্বারা, সাহিত্য সাধনার দ্বারা ভারতবর্ষের যে ঐতিহ্য, যে স্পিরিচুয়ালিটি, যে ঈশ্বর ভাবনা, যা অবশ্যই কোনোভাবে প্রাতিষ্ঠানিক নয়, সেই সমস্ত কবিতাগুলোকে ইংরেজিতে অনুবাদ করে তিনি রচনা করলেন গীতাঞ্জলি। নোবেল পেল, রবীন্দ্রনাথ স্বমহিমায় প্রতিষ্ঠিত হলেন, রবীন্দ্রনাথ হয়ে উঠলেন। তো এই হচ্ছে 22শে শ্রাবণের তাৎপর্য, একটা মানুষের আশা আর একটা মানুষের চলে যাওয়া। আমরা তো আসি, যাই, চলে যাব প্রত্যেকে, কিন্তু বিষয়টা এখানে যে একটা মানুষ চলে গেছে, তার শরীরের বিনাশ হয়েছে, তার যে আত্মা বা যদি বলি সত্তা, তা তার কর্মক্ষেত্রে, তার সাহিত্যে, তার কাজে ছড়িয়ে রয়েছে, তারই চর্চা করছি। এখানেই তো উত্তর মিলে যায় যে কেন তিনি তাৎপর্যপূর্ণ, কেন এই দিনটা তাৎপর্যপূর্ণ। আমাকে রবীন্দ্রনাথকে বলতে দিলে আমি সারাদিন বলতে পারবো, মার্জনা করবেন, এটা আমার অহং নয়, কারণ আমি খুব সচেতনভাবে রবীন্দ্রনাথ পড়াই, আমাদের সিলেবাসে রয়েছে। এবং সিলেবাস যদি নাও থাকে, সবার হাতে রবীন্দ্রনাথ থাকুক, এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি।